দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আমরা দুজন থাকছি আছি আমি জান্নাতুল কলি এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে জানাবো বিস্তারিত। শুরুতেই চাকসু নির্বাচনের খবর জানাবো দর্শক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর হল সংসদের ফলাফল ঘোষণা চলছে। এর আগে বুধবার বিকেলে 5:15টার দিকে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশন জানায় গণনা হচ্ছে 5টি ডিন কার্যালয়ে, আর এই 5টি ডিন কার্যালয়েই আলাদাভাবে হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে। এদিকে 60%-এরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। এর আগে সকাল 9টা থেকে ভোট শুরু হয়ে বিকেল 4:30 শেষ হয়। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ। এখন চলছে গণনা এবং ফল ঘোষণা। নির্বাচনে ভোট পড়েছে 60%-এর বেশি, জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেই। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব জুবাইর সানির কাছে। সানি, একটু জানাবেন, হল সংসদের ফল ঘোষণা চলছে, আমরা বলছিলাম খবরের শুরুতেই, ভোট গণনার কোন পর্যায়ে আছে, এখন কি কি তথ্য পেলেন একটু যদি জানাতেন। ভোট গণনা চলছে। জানেন যে এক একটি 40টি ব্যালট, সেক্ষেত্রে ভোট গণনার করতে কিন্তু বেশ সময় লাগে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগরে যে চিত্র দেখেছি, যে প্রায় 10 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 30 ঘন্টার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এখানে যেটি আশা করা হচ্ছে যে ভোট গণনা খুব সম্ভবত রাতের মধ্যেই শেষ করা সম্ভব হবে এবং ফলাফল ঘোষণা করা হবে। দেখছিলেন যে যেখানে কেন্দ্রীয়ভাবে ফল ঘোষণা করা হবে সেখানে কিন্তু ছাত্ররা ইতিমধ্যেই অবস্থান নিয়েছে। তারা এখানে সবাই বসে পড়েছেন এবং সেখানে কিন্তু তাদের মতো করে তারা গান গেয়ে বা যেভাবে তারা সময় কাটাচ্ছেন। যে বিষয়টি যে ভোট গণনা শেষ হওয়ার পর কিছুটা সমস্যা দেখা দেয়, যে ভোট গণনা কেন্দ্রের যে সিসিটিভি ক্যামেরার যেটি ফুটেজ, সেটি কিন্তু বাইরে বিভিন্ন স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছিল। সেখানে কিছু জটিলতা দেখা দেয়, সেই স্ক্রিনগুলো কয়েকটা বন্ধ থাকে। এ কারণে কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমেও সেটি নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। এরপরে স্বাভাবিকভাবে সব কিছু ঠিক করে ভোটগুলো বাছাই করা, যে ছাত্র সংসদের ভোট আলাদা করা এবং হল সংসদের ভোট আলাদা করা, বা আলাদা করে তারপরে সেটি মেশিনের মাধ্যমে সেটি গুনে আনতে আনতে প্রায় 8 থেকে 9 ঘন্টা লাগার কথা যেটি ধারণা করা হচ্ছিল। কিন্তু সেখানে কিন্তু আরও বেশি সময় লাগতে পারে বলে এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে উৎসাহের কোনো কমতি নেই। আমরা সকাল থেকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি, সকাল থেকে বিভিন্ন খবর জানাচ্ছিলাম। তো সকালেও যে উচ্ছ্বাস তাদের মধ্যে দেখেছি, এখনো শিক্ষার্থীদের মধ্যে সেই উৎসাহের কিন্তু কোনো কমতি আমরা দেখছি না। এখন প্রায় মধ্যরাতের দিকে যাচ্ছে, কিন্তু তাদের সেই উৎসাহ এখনো রয়েছে। তারা আশায় বসে আছেন যে কে হবে তাদের যে চাকসু, তার নেতৃত্বে কারা আসছেন সেই অপেক্ষায় কিন্তু এখন তারা রয়েছেন। আকরাম সহকর্মী তিনি রয়েছেন ক্যাম্পাস এলাকায়, তার কাছে জানতে চাবো, আকরাম, আপনি যে জায়গাটিতে রয়েছেন সেই কেন্দ্রগুলোতে আসলে ফলাফল ঘোষণার কতদূর গণনা চলছে কিনা এবং ফলাফল কখন ঘোষণা হতে পারে জানাবেন। ধন্যবাদ সানি। আপনার মাধ্যমে আমরা দর্শকদের দেখাতে চাই, আমার পেছনে একটি বড় স্ক্রিন আছে। আসলে শিক্ষার্থীরা এত গভীর রাতেও কিন্তু শিক্ষার্থীরা সেই বড় স্ক্রিনে দেখছেন, ভোট গণনার কার্যক্রমটি পর্যবেক্ষণ করছেন। যেহেতু ভোট যেই কক্ষগুলোতে গণনা চলছে সেই কক্ষের ভোট গণনার ছবি ভিডিওগুলো কিন্তু বাইরে বড় স্ক্রিনের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা ভোটাররা দেখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও উৎসাহ উদ্দীপনা নিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু বসে আছে সেই বড় স্ক্রিনে, তাদের ভোট গণনার কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করছেন এবং তাদের মধ্যে এতটুকু উৎসাহের কোনো কমতি নেই। আসলে গত 2-3 দিনে আমরা যেভাবে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে এসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চাকসু নির্বাচন নিয়ে যেই সময় আমরা দায়িত্ব পালন করেছি, সেই সময়টুকুতে আমরা দেখতে পেয়েছি আসলে দীর্ঘ 36 বছর পর চাকসু নির্বাচন
অনুষ্ঠিত হওয়ার যে উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ দেখতে পেয়েছি সেটা এখনও বিরাজমান। তবে ছোটোখাটো কিছু বিশৃঙ্খলার কথা বাদ দিলে কিন্তু খুব সুন্দর এবং সুশৃঙ্খল একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ ছিল এবং আমরা সন্ধ্যায় দেখতে পেয়েছি বেশ কয়েকটি প্যানেল নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে বর্জন করেছেন। অন্যদিকে আমরা যেটি দেখতে পেয়েছি ছাত্রদলের প্রার্থী নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সেই সব মিলিয়ে আমরা যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে এত কিছুর পরেও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এতটুকু উৎসাহের কমতি নেই। এত রাতেও কিন্তু ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত ফলাফল ঘোষণার যেই জায়গায় ঘোষণা হবে সেই জায়গাতেই অবস্থান নিয়েছেন এবং তাদের কাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের ফলাফল জানার অপেক্ষায় আছেন। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আকরাম। আমার দুই সহকর্মী সানি এবং আকরাম জানাচ্ছিলেন চাকসু নির্বাচনের ভোট গণনা এবং সবশেষ তথ্য। এবারে রাকসু নির্বাচনের খবর। অপেক্ষার পালা শেষ, কাল হতে যাচ্ছে রাকসু নির্বাচন। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 16টি হলের ভোট গণনায় সময় লাগবে অন্তত 17 ঘন্টা। আর বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া অনলাইনে গুজব ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাকসু নির্বাচন নিয়ে ৩৫ বছরের অচলায়তন ভাঙল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু, বিকাল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এর মধ্যে বুথ তৈরি, সাজসজ্জা সহ সব ধরনের প্রস্তুতি শেষ। দায়িত্ব পালনকারী শিক্ষক কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের কাজ। ভোটের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে স্বচ্ছ ব্যালট বাক্স ও মেশিন রিডেবল ব্যালট পেপার। শিক্ষা সংক্রান্ত কাজে ভোটের প্রস্তুতি নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে সিএসি জানালেন, কেন্দ্র থেকে ব্যালট বাক্স আসার পর 6টি মেশিনে 6 ধরনের ব্যালট গণনার কাজ শুরু হবে। 17টি হলের ভোট গণনায় সর্বোচ্চ সময় লাগবে অন্তত 17 ঘন্টা। 5টার মধ্যে আমরা ফলাফল গণনা শুরু করব। আমাদের প্রেডিকশন 17টি কেন্দ্র সর্বোচ্চ 17 ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করব, যদি কোনো টেকনিক্যালিটিস অ্যারাইজ না করে। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 2000 পুলিশ সদস্য, 6 প্লাটুন বিজিবি এবং 12 প্লাটুন র্যাব সদস্য পুরো ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করবেন। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসনের আশা, এ নির্বাচনে ভোট পড়বে অন্তত 75%। ক্যাম্পাস এবং এর 200 গজের মধ্যে 3 দিনের জন্য মিছিল, সভা সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে আরএমপি। নির্বাচনের দিন স্বাভাবিকের চেয়ে বাড়িয়ে প্রক্টোরিয়াল ক্ষমতা দিয়ে মাঠে নামানো হচ্ছে 30 জন শিক্ষককে, যারা শৃঙ্খলা কমিটির হয়ে কাজ করবেন। শঙ্কা থাকলেও সুষ্ঠু নির্বাচন হবে প্রত্যাশা প্রার্থীদের। সাধারণ শিক্ষার্থী মিলে যেন সে সকল অরাজকতাকে প্রতিহত করে সুষ্ঠু সুন্দর একটা প্রশ্নবিদ্ধহীন একটা রাকসু যেন উপহার পায়। নতুন পলিসি ক্রিয়েট করে কিভাবে প্রশাসনকে রাকসু নির্বাচন প্রতি বছর দিতে বাধ্য করা যায়, সেই জায়গায় আমরা অবশ্যই ইনশাল্লাহ শিক্ষার্থীদের পাশে থাকব। যে ভালোবাসা পেয়েছে শিক্ষার্থীদের, সেই ভালোবাসার যেই ঋণ, এই ঋণ আমি আসলে শোধ করার মতো আমার সামর্থ্য নেই, তবু আমি চেষ্টা করছি। প্রত্যেক প্রার্থীকে 43টি ভোট দিতে হবে 10 মিনিট সময়ের মধ্যে। বিকাল 4টা পর্যন্ত ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। 9টি ভবনের 17টি কেন্দ্রের 990টি বুথে নেওয়া হবে ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 902 জন। মোট ভোটার প্রায় 29,000। মাসুদা লাবনী, নিউজ 24, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। অন্য প্রসঙ্গ, শুক্রবার সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সব রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে এই কথা বলেন তিনি। জানান, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নির্বাচন উৎসবমুখর করতে সব পদক্ষেপ নেবে সরকার বলেও জানান প্রধান উপদেষ্টা।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীক হব, সবাই স্বাক্ষর করব। আবারও বলছি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই সব এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ স্বাক্ষর হবে। বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করতে সমস্যা নেই। এ সময় নভেম্বরে গণভোটের দাবি জানান জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের। আমরা 17 তারিখে 4টার সময় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি এবং আশা করি যেভাবে আমরা একত্রিত হয়েছি, একমত হয়েছি, চার্টারে আমরা উইথ নোট অফ ডিসেন্ট ক্লিয়ারলি আমরা আটার করি, সেইভাবে আমরা সেটা দস্তখত করি, তাহলে পরে আমরা বিশ্বের কাছে একটা নজির স্থাপন করতে পারবো। যে 17 তারিখে ঐকমত্য কমিশনের উদ্যোগে পার্টিসিপেটরি সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে এর সমাপনী যে সিগনেচার করা ঐকমত্য আমাদের যে চার্টারের উপরে সেই অনুষ্ঠানটি হবে। আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। দর্শক, এখনও নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে রাখা হয়েছিল বলে জানান উপদেষ্টা শারমিন মুর্শিদ। বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিকের এমন বিষক্রিয়ায় ক্ষতি হতে পারে আশপাশের মানুষদের। আর এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। নিহতদের পরিবারকে 2 লাখ, আহতদের 50,000 টাকা দেওয়ার ঘোষণাও দিয়েছে সরকার। নাইমাল জিকোর প্রতিবেদন, বিস্তারিত দেখুন। রূপনগরে লাগা কেমিক্যালের গোডাউনের ভেতরের দৃশ্য এটি। ভেতরে দেখা মেলে ধোঁয়ার স্তর, চারদিকে কেমিক্যালের গন্ধ। রাসায়নিক বিক্রিয়া চলমান থাকায় দুবার চেষ্টা করেও ভেতরে ঢুকতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস। আগুন লাগার 24 ঘন্টা পার হলেও স্বজনহারা মানুষদের ভিড় এখনো রূপনগরের ঘটনাস্থলের আশপাশে। কেউ বলেন, শেষ তাদের প্রিয় মানুষটির সাথে কথা হয়েছিল আগুন লাগার পর। এরপর থেকে আর কোনো হদিশ নেই। আমার বড় দুলাভাইরে পাওয়া যাচ্ছে না। কালকে আগুন লাগার পর থেকে আর কোনো যোগাযোগ হয় না। এই পর্যন্ত তার ফোনও বন্ধ। তারা বলছে যে ঢাকা মেডিকেলে সব পাঠাইছে। আমরা ঢাকা মেডিকেলে গেছিলাম, তারপরে এই জায়গায় সব হসপিটাল খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি তারে। এদিকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তদন্ত কমিটি বলছে, বহুবার তাদের আবাসিক এলাকা থেকে সরে যাওয়ার কথা বলা হলেও ব্যবসায়ীরা সরছেন না। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানতে চাইলে বলেন, সুপারিশ দেওয়া ছাড়া তাদের আর কিছুই করার নেই। সুপারিশ দিয়েছিলাম, সুপারিশ ছিল। ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের আহমেদ জানান, রাসায়নিক এমন বিষক্রিয়া ক্ষতি সাধন করতে পারে আশপাশের মানুষদেরও। কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক, খুবই ডিফিকাল্ট। যে স্টোরেজ যে নীতিমালা আছে, সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন, তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে, বড় ধরনের বিক্রিয়া হতে পারে, যার কারণে কেমিক্যালে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই। এদিকে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। জানালেন, মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের এই স্বল্প মেয়াদীর সরকার, তারপরেও আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার, বাড়তি আইন দরকার, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে। ফায়ার সার্ভিস বলছে, সকাল থেকে এখন পর্যন্ত অন্য কোনো মরদেহ উদ্ধার হয়নি। তবে উদ্ধার হওয়া 16 জনের মরদেহ ডিএনএ পরীক্ষার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তারা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। অবরোধের প্রায় 2.5 ঘন্টা পর আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছেড়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে দাবি পূরণ না হলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এদিকে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কর্মবিরতি অব্যাহত রয়েছে।
পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের এই অবস্থান 2.5 ঘন্টা ধরে। শাহবাগ মোড় অবরোধ করায় গুরুত্বপূর্ণ এলাকাটিতে দেখা দেয় তীব্র যানজট। অবশেষে বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। এর আগে 3 দফা দাবি সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষক কর্মচারীরা। তারা জানান, শুধু আশ্বাস নয়, তাদের দাবি আশ্বাসের বাস্তবায়ন। প্রজ্ঞাপন যদি আজকের মধ্যে 12টার মধ্যে জারি না হয় তাহলে আমরা এক দফাতে চলে যাব। আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের এই দাবিগুলো আদায় হচ্ছে না। অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একত্রে বসে এবং তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমার মনে হয় যে এই সমস্যার সমাধান হবে। সেখানে তাদের সঙ্গে সংহতি জানান বিভিন্ন সংগঠনের নেতারা। আমরা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষকদের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সচিবরা, আমলারা, উপদেষ্টারা যেই পরিমাণে শিক্ষকদের ব্যাপারে তাচ্ছিল্য দেখিয়েছে, যা আমাদেরকে বাধ্য করেছে এই শহীদ মিনার এবং রাজপথ বেছে নেওয়ার জন্য। তারা আরো এই পুলিশকে লেলিয়ে দেয় আমাদের শিক্ষকদের গায়ের উপর হাত তুলতে। কত বড় সাহস এদের! এরা ভুলে যায় এরা চেয়ারে কিভাবে বসেছিল। চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া 20% বাড়ানোর দাবিতে এই আন্দোলন করছেন সারা দেশের এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। জেডএসআরএম নির্বাচনের পথে। দেশ বাঁচাতে দরকার নির্বাচন, আর পিআর পদ্ধতি নিয়ে যারা দাবি করছেন তাদের উদ্দেশ্য ভালো নয়, এমনটি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নবাসীর সাথে মত বিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাঁড়ায় দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে সারা দেশে মানববন্ধন করেছে জামায়াত ইসলামী। বুধবার সকালে বান্দরবান শহরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে দলটি। নারায়ণগঞ্জের চাষারাতেও একই কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া মানববন্ধন হয়েছে যশোর, নওগাঁ, মাদারীপুর, গাইবান্ধা, লক্ষ্মীপুর, ভোলা, পঞ্চগড়, নীলফামারী সহ দেশের বিভিন্ন জেলায়। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য খবর। ঋণের জন্য আইএমএফ এর চাপিয়ে দেয়া আর কোনো শর্তে নতি স্বীকার করবে না বাংলাদেশ, এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আর অর্থ সচিব জানান, রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ ফান্ডের জন্য $50 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক সহযোগী সংস্থা মিগা। বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সম্মেলনে দ্বিতীয় দিনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কায় রিজার্ভের ধারাবাহিক পতন শুরু হলে 2022 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে সময় নানা শর্তে ঋণ চুক্তি হয় $470 কোটি। পরে 2024-এর গণ আন্দোলনের পর ক্ষমতায় এসে আরও $80 কোটি ঋণ চুক্তি করে অন্তর্বর্তী সরকার। এর জেরে বাড়তে থাকে সংস্কার প্রশ্নে আইএমএফ এর নানা শর্ত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ওয়াশিংটন ডিসিতে অর্থ উপদেষ্টা জানালেন, ঋণের বাকি অর্থ পেতে আইএমএফ এর চাপিয়ে দেয়া কোনো শর্ত মানবে না বাংলাদেশ। যে আইএমএফ এর যে বহু রকম শর্ত যদি আবার দেয় বা বহু রকম ইস্যু করে, আমরা ডেফিনেটলি এখন একটু আমরা সেকেন্ড লুক দেব, আমরা বাজেট সাপোর্ট নিতে হবে কিনা। আমরা আইএমএফ এর বিভিন্ন শর্তে, যেটা আমাদের জন্য খুব ফ্রেন্ডলি না, ডেফিনেটলি আমরা দিকে যাব না। আমরা চেষ্টা করছি অল্টারনেটিভ বাজেট সাপোর্ট দিতে, অন্যরা দেয়। বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন সরকারের প্রতিনিধিরা। ব্রিফিংয়ে অর্থ সচিব জানান, রপ্তানিকারকদের সহায়তা দিতে ইডিএফ এর জন্য বিশেষ তহবিল গঠনে অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা। এটা তো সরকারের রিজার্ভ থেকে যাচ্ছে, তো এই জন্য রিজার্ভের উপরে যাতে চাপ না পড়ে, এখানে আমরা প্যারালালি মিগার সাথে কথা বলেছিলাম
মিগা আমাদেরকে $500 মিলিয়ন দিবে বা ফাইন্যান্স ডিভিশনকে দিয়ে বাজার সাপোর্ট হিসেবে ফাইন্যান্স ডিভিশন অন লেন্ডিং করবে বাংলাদেশ ব্যাংকে। ওইটার মাধ্যমে আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের আলাদা একটা বাংলাদেশ রিজার্ভের উপরে চাপ না পড়ে যেন এইভাবে ডেভেলপ, এটা নিয়ে আলোচনা চলছে। আইএমএফ এর বার্ষিক সভায় অর্থ উপদেষ্টা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। হোসেন শাহাদাত, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অষ্টম দফায় বিল পাশে ব্যর্থ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট, ফলে যুক্তরাষ্ট্রে শাটডাউন করালো তৃতীয় সপ্তাহে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিলের পক্ষে 49 এবং বিপক্ষে 45 জন সিনেটরের ভোট দেন। আর বিল পাশের জন্য প্রয়োজন অন্তত 60 ভোট। ফলে মার্কিন ফেডারেল সরকারের অচলাবস্থা কাটাতে এবারের পদক্ষেপও ভেস্তে গেছে। চলতি বাজেটের অনুমোদন নেয়ার জন্য এটা ছিল অষ্টম উদ্যোগ। শিগগিরই এই অচলাবস্থা দূর হওয়ার সম্ভাবনা না থাকায় জরুরি সেবা হিসেবে বিবেচিত আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বেতনের বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার এই তথ্য জানিয়েছে বিবিসি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে হাতে থাকা আপডেটগুলো। দর্শক, এরপর রাত 11টায় জনতন্ত্র গণতন্ত্র দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।